বছর প্রায় হয়ে গেল, তাই না? আর কয়েকদিন পরে 1 বছর পূর্ণ হবে, 5ই অগস্ট। পিছনে ফিরে তাকালে হতাশ হতে হয়। আপনি অনেকগুলো প্রশ্ন রেখেছেন না মাসুদ কামাল ভাইয়ের কাছে, যে এটা 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 স্বপ্ন ছিল। হ্যাঁ, এটা সত্য যে 1.5 মাসের আন্দোলন প্রাথমিকভাবে একটা কোটা সংস্কার আন্দোলন ছিল, সরকারি চাকরি বৈষম্যহীন করার আন্দোলন ছিল, এবং পরবর্তীতে এই আন্দোলনটি এক দফায় পরিবর্তিত হয়। কিন্তু আপনি যে বাক স্বাধীনতার কথা বলছিলেন, আপনি যে রাজনীতিতে সভ্যতার কথা বলছিলেন, আপনি যে একটা বৈষম্যহীন বাংলাদেশের কথা বলছিলেন, আমরা যে একটা মানে আইনের শাসনের বাংলাদেশ চেয়েছিলাম, আমরা বিচার বিভাগের স্বাধীনতার বাংলাদেশ চেয়েছিলাম, আমরা চেয়েছিলাম এই দেশের মানুষ যা ভাবছে যা চিন্তা করছে তা সভ্যভাবে লিখতে এবং বলতে পারবে, এই স্বাধীনতাটুকু। এটা কিন্তু দীর্ঘ 15 বছরে যে প্রেক্ষাপট, যেটি এই 1.5 মাসে চূড়ান্ত রূপ লাভ করেছে, এই 15 বছরের প্রেক্ষাপটের মধ্যে কিন্তু বহু লক্ষবার আমরা বলেছি। এবং ওই সময়টাতে যেহেতু প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের ছিল বিএনপি, এবং সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বেশি জুলুম নির্যাতনের শিকারও হয়েছে বিএনপি, এবং আজকে যে কথাগুলো গ্রাফিতিতে আমরা দেয়ালে লেখা দেখছি, এই কথাগুলো কিন্তু বিএনপি গত 15 বছর ধরে বলে এসছে। আজকে যখন রাজনীতিতে আমরা দেখলাম যে 15 বছরে একটা বিরাট ক্ষত, তো এই ক্ষতটা না 1 বছরে সারাই হয় নাই, বরং ক্ষতটা আরো অনেক বেশি রক্তাক্ত এবং গভীর হয়েছে। বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন দায়িত্ব নেন, তখন কিন্তু আওয়ামী লীগের কিছু গুটিকতক সুবিধাবাদী লোক ছাড়া আপামর জনসাধারণ কিন্তু ওনাকে মেনে নিয়েছিলেন, ওনাকে স্বাগত জানিয়েছিলেন, এবং তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলেছিলেন যে এটি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এবং আপনাকে আমরা এই জাতি পুনর্গঠনের দায়িত্ব দিলাম। সেই জায়গাটাতে আমরা দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিকে ঐক্যবদ্ধ করবার যেই একটা সুবর্ণ সুযোগ তার হাতে এসেছিল, সেটাকে কাজে না লাগিয়ে উনি জাতিটাকে আরও বেশি বিভক্ত করলেন। উনি প্রাথমিকভাবে যখন বললেন যে ছাত্ররাই আমার নিয়োগকর্তা, তখন ছাত্ররা ছাড়া আর যারা ছিল, আম জনতা, গোটা দেশের মানুষ, তার অন্য রাজনৈতিক দল, তারা নিজেকে প্রতারিত মনে করা শুরু করলো, বিট্রেড ফিল করলো এবং মনে করলো একই কথা। পরবর্তীতে যখন আমরা দেখলাম যে তিনি রেজিগনেশন দেওয়ার কথাও ছাত্র সমন্বয়কদের মধ্যে থেকে একজনকে বেছে নিয়ে তার সঙ্গে শেয়ার করছেন, আমরা যখন দেখলাম যে তিনি বলছেন আমি ছাত্রদের দল গঠন করতে বলেছি, তা না হলে এই দেশে জুলাই স্পিরিট নষ্ট হয়ে যাবে, অর্থাৎ তিনি খুবই গুটিকত মানুষ বা একটি গোষ্ঠীকে তার নিয়োগকর্তা, তার পালনকর্তা এবং জুলাই স্পিরিটের একমাত্র ধারক বাহক হিসেবে বলতে থাকলেন। তখন কিন্তু জাতি বিভক্ত হওয়া শুরু করলো এবং ভীষণভাবে বিভক্ত হলো। এরপরে আমরা দেখলাম যে একটি গোষ্ঠী যারা সরকারের মধ্যেও অবস্থান করছে এবং যারা বিএনপি ছাড়া অন্য পলিটিক্যাল পার্টিস, যারা আজকে বাদে কালকে নির্বাচন হলে 50টি আসন দূরে থাক, 20টি আসন এনশিওর করাই তাদের জন্য কঠিন হবে, তাদের মধ্যে এক ধরনের লোভ তৈরি হলো গত 1 বছরে। তারা ভাবলেন যে নির্বাচন হলেই তো আমাদের এই যে সরকারি দলে থাকার যে ভাব, যে আনন্দ, যেই ক্ষমতা, সেটা আমরা হারিয়ে ফেলবো। সো ঠিক হাসিনা যেভাবে ক্ষমতা ছাড়তে চায়নি, এরাও তো পরোক্ষভাবে ক্ষমতার সেই ঘনিষ্ঠতা, ক্ষমতার সেই কাছাকাছি থাকা, ক্ষমতার বলয়ের মধ্যে থাকাতে অভ্যস্ত হয়েছে। এই মুহূর্তে যদি বলি বাংলাদেশের যে প্রশাসন, ডিসি, এসপি কিংবা সচিব পর্যায়ের, মানে কোন পন্থী লোক বেশি বসা আছে এটা বলা খুব কঠিন। আপনি আমাকে একটা কথা বলেন তো, প্রশাসনে যারা বসে, আমলা যারা হয়, তারা কি সত্যি কোনো পলিটিক্যাল পন্থী থাকে নাকি তারা সরকারি দলের হয়? সরকারি দল, এখন আপনি আমাকে প্রশ্ন করবেন, এখন তো কোনো সরকারি দল নাই। আমি একজন উপদেষ্টার রেফারেন্স আপনাকে দেই, তিনি হচ্ছেন রেজওয়ানা আপা। তিনি দেখলাম গতকালকে না পরশু বলছেন মবের সঙ্গে সরকার বা সরকারি দলের কেউ যুক্ত নন। তার মানে কোনো না কোনো একটা সরকারি দল আছে, আমি সেটি প্রত্যক্ষভাবে না দেখলেও কোনো না কোনো সরকারি দল আছে, যেই দলটি সরকারে না থেকেও সরকারি দলের সকল সুযোগ সুবিধা পাচ্ছে। এবং আপনি সহজেই অনুমান করতে পারেন, যেহেতু আমলাদের কোনো পলিটিক্যাল বৈশিষ্ট্য থাকে না, তারা সর্বদাই সরকারি দল করে। সো এখন যারা সরকারি দলের সঙ্গে যুক্ত, কারণ একজন উপদেষ্টা খোলাখুলি বলছেন সরকার বা সরকারি দল যুক্ত নয়, তো সরকারি দল যেহেতু একটা আছে, আমলা বলেন, এসপিডিসি বলেন, ওসি বলেন,
পুলিশের কর্মকর্তারা বলেন, সকলেই নিশ্চয়ই সরকারি দলেরই সদস্য। এর বাইরে তো আর কিছু আমি বাংলাদেশে হয়তো সাকিব ভাই একটু আপনার কাছে অন্য বিষয়ে ফিরতে চাই। সম্প্রতি ঘটনায় মিটফোর্ডে যে হত্যাটি হলো, একদম খুবই অমানবিক একটি হত্যা হলো, আমরা দেখলাম। এই হত্যাটি কে করেছে না করেছে একটা ভিডিও বের হলো, যদি দুদিন পরে বের হলো, সেটি নিয়েও প্রশ্ন আছে। সেখানে আমাদেরকেও দাঁড় করানো হয় কাঠগড়ায়, কেন আমরা দুদিন পরে বিষয়টি আনলাম। সেটি আলোচনার বাইরে যদি আমি একটু জানতে চাই, মানে এই মুহূর্তে তো বিএনপি ক্ষমতায় নাই, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বিএনপি না, তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রীও নন বা কোনো মন্ত্রীও নন। মানে রাজনৈতিক দলগুলো আপনারা যারাই আছেন, আপনারা কিংবা আমরা জামাত বা সাধারণ অন্যান্য শিক্ষার্থীও দেখলাম বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে, মানে বিএনপিকে ট্যাগ করে হত্যার সঙ্গে কেন স্লোগান দেওয়া শুরু করলো, এটি কি কারণ? ধন্যবাদ আপনাকে, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। রাজনৈতিক বিরোধ প্রতিযোগিতা এবং সেটা কখনো মানে এক পর্যায়ে মানে প্রতিপক্ষ হিসাবে আবির্ভূত হওয়া, এটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে তো খুব আশ্চর্যের বিষয়ও না, এমনকি অবাক করা মানে কোনো এটাই খুব স্বাভাবিক বিষয়, অস্বাভাবিক না আর কি। সেদিক থেকে ধরেন যে যার দুর্বলতা পাবে, সেই দুর্বলতাকে মানে নানাভাবে সমালোচনা করার চেষ্টা করবে, সেটাই তো স্বাভাবিক। বিএনপির নাম এসছে যেহেতু যারা হামলা করেছে তাদের কোনো না কোনোভাবে একটা যুব দলের পরিচয় সেখানে এসছিল, তো সেইটাকে ব্যবহার করা হয়েছে, ব্যবহার করছে। বিএনপি সেখানে তার ভূমিকা নিয়েছে, তারা সেই সব লোকজনকে বহিষ্কার করেছে। কথা হওয়ার পরে হয় যে এই ধরনের ঘটনা ঘটলে যারা ঘটাচ্ছে তার সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনী, সরকার, তাদের একটা বড় দায় আসে। এখানে দায়টা যেহেতু সরকার আসলে এখানে একটা পক্ষ না ওই অর্থে, সরকার তো নিজে রাজনৈতিক সরকার না, সে নির্বাচনও করবে না কিংবা সে একটা দল খুলে বসেনি আপাতত, এবং সে কারণেই মূলত আক্রমণটা রাজনৈতিকভাবেই দেওয়া হচ্ছে, যদিও দায়টা সরকারের আসার কথা। এবং সরকারের সাথে একটু আগে যে কথাটা বললেন যে অঘোষিতভাবে যে একটা দল আছে, তারা আবার এই ক্ষেত্রে যে মানে দুই জায়গার সুবিধাটা নেয়, সরকারের থাকার সুবিধাটাও নেয়, আবার বাইরে থেকে রাজনৈতিকভাবে যে প্রতিপক্ষ হিসেবে থাকে অন্যদের সাথে, সেটার সুবিধাটাও নেয়। তো সেই জায়গা থেকে তারা ওটা করছে। যেমন আমি সরকারের একজন উপদেষ্টাকে বলতে শুনলাম, আসিফ মাহমুদ, যিনি এই আন্দোলন থেকেই এসছেন এবং ডেফিনেটলি তারা এনসিপির সাথে ঘনিষ্ঠ। জি, তো তিনি বললেন আমরা প্রস্তর যুগে ফেরত যাচ্ছি, স্ট্যাটাসে বলেছে। এখন প্রস্তর যুগে যে আমরা ফেরত যাচ্ছি, প্রস্তর যুগে ফেরত যাওয়ার দায়টা কার? গভর্নমেন্টের। গভর্নমেন্ট মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। পুলিশের নাকের ডগায় প্রায় নাকের ডগায় আপনার এইরকম একটা হত্যাকাণ্ড হলো। ওখানে এতগুলো মানুষ দাঁড়িয়ে থাকলো, কেউ কি থানায় ফোন করেনি? কেউ জানায়নি? পুলিশ কোনোভাবে ঘটনাটা জানতে পারেনি? তাহলে সেখানে এসে তার কি দাঁড়ালো? মানে এই জবাবদিহিটা কোথায়? এই জবাবদিহিতাটা না থাকার ফলে কিন্তু দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হচ্ছে। এমনকি যার যেখানে ক্ষমতা আছে, কোথাও বিএনপির ক্ষমতা আছে, কোথাও জামাতের ক্ষমতা আছে, কোথাও এনসিপির ক্ষমতা আছে, কোথাও অন্য পার্টিরও থাকতে পারে। এখন ক্ষমতা যার প্রভাব, ক্ষমতা বলতে আমি যার প্রভাব বেশি, সে তখন দেখা যাচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনী তখন তাদের অধীনস্থ হয়ে চলছে। এটা তো বাস্তব, কারণ আইনশৃঙ্খলা বাহিনী চিন্তা করছে আগের মডেলে, পুরনো যে রাজনৈতিক বন্দোবস্ত সেই মডেলে, যে আমাকে হয় সরকারি